এই মুহূর্তে আমি আছি বাগানে। আর বাগান ছিল একটা সময়কার পুরো মায়ানমার শহরের রাজধানী, তবে তখন সেটাকে বাগান বলা হতো না, তখন বলা হতো বাগান। তো 1100 থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত বাগান ছিল খুবই জাঁকজমক একটি শহর, এবং সেই সময়কারে অনেকগুলো প্যাগোডা এখানে নির্মাণ করা হয়েছিল। প্রায় 10,000-এর মতো প্যাগোডা এখানে ছিল, তবে এখন সে পরিমাণ নেই। তবে এখনও ধরতে গেলে 1200 থেকে 1000-এর মতো প্যাগোডা এই বাগানে রয়েছে। আর প্রথমে যাব সোজিজং প্যাগোডায়। মূল প্রবেশদ্বারের একটু আগে আছি, আর এটা প্রবেশদ্বারের জায়গা। চলে এসেছি সোজিজং প্যাগোডার সামনে। এই হচ্ছে সোজিজং প্যাগোডা, আর এটাকে সন্ধ্যামণি প্যাগোডাও বলা হয়ে থাকে। ঘুরে দেখাবো প্যাগোডার চারপাশটা। তো প্রথমে প্রবেশ করে আমরা বাম দিকে চলে যাচ্ছি। বাম দিকেই এমন একটা টেম্পল দেখা যাচ্ছে, সেখানে কিছু প্রেজেন্ট করার চেষ্টাও করেছে, যেমন মৃতদেহ এবং বৃদ্ধ, সম্ভবত চারি নিমিত্ত দর্শন করার চেষ্টা করেছে। অর্থাৎ কুমার সিদ্ধার্থ যখন রাজ্য ভ্রমণে বের হয়েছিল তখন যে চারি নিমিত্ত দেখেছিল সেগুলোই হয়তো এখানে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। এবং তার পাশেই সোজিজং প্যাগোডা, বা যেটাকে আমরা সন্ধ্যামণি প্যাগোডাও বলে থাকি। এই যে প্যাগোডার চারপাশটা, এই প্যাগোডাতে প্রথমে ঢুকে এই সিঁড়িটা দেখতে পাবেন, এবং সিঁড়িটা সোজা উঠে গেছে প্যাগোডার উপরের দিকে, এবং চারপাশে অনেকগুলো আমাদের যেমনটা কল্পতরু থাকে সেমনটা কল্পতরু দেখতে পাবেন, এবং চারপাশে 4টা হাতি এবং 4টা বুদ্ধ মূর্তি রয়েছে। বাগান শহরটা আসলে একদিনে ঘুরে দেখার কোনো শহর নয়, এটা আপনাকে দিনে দিনে দেখতে হবে। মানে আপনি যদি 3 থেকে 4 দিন সময় দেন তাহলে পুরো বাগান শহরটা দেখে নিতে পারবেন। তো আজকে একদিনের সময়ে যতটুকু কভার করা যায় বাগানের সেই প্রাচীন মন্দিরগুলো দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় প্যাগোডায় চলে আসছি, আর এই প্যাগোডাটার নাম হাত ফিং লো। আর এভাবে বাগানে অসংখ্য প্যাগোডা রয়েছে। সব প্যাগোডা দেখে আসলে সম্ভব না, মানে দেখে আপনি শেষ করতে পারবেন না। আপনার যদি 10 দিন সময় নিয়ে দেখেন তাহলে হয়তো সব প্যাগোডা শেষ করতে পারবেন, ছোট বড় সব মিলে। এখনও পর্যন্ত 2000-এর মতো প্যাগোডা এখানে রয়েছে। তো আমরা সবচাইতে বড় বড় প্যাগোডাগুলো পরিদর্শন করছি। বাইরের দিকে দুটো ছোট ছোট প্যাগোডা রয়েছে, এবং বৃহৎ প্যাগোডাটা হচ্ছে মাঝখানে। বাইরের কারুকার্যগুলো দেখেন অনেক নিখুঁত, আর ভেতরে প্রবেশ করে বুদ্ধ প্রতিবিম্ব। প্যাগোডাগুলো সত্যি অনেক সুবিশাল। প্যাগোডায় প্রবেশ করে বাম দিকে রাস্তা ধরে যাচ্ছি, এবং উপরের যে নকশাগুলো করা রয়েছে সেগুলো কিন্তু 1000 বছর আগে এখনও অক্ষত অবস্থায় রয়েছে। দেওয়ালের গায়ে অনেকগুলো পেন্টিং দেখতে পারবেন। ভিতরে প্রবেশ করে বড় বুদ্ধ প্রতিবিম্ব। এই বুদ্ধ প্রতিবিম্বটা সত্যি সুবিশাল। প্রাচীনকালের যে বড় ইটগুলো, সেই ইটগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে দেওয়ালের গায়ে। কিছুটা পেন্টিং উঠে গেছে, উপরের কারুকার্যগুলো রয়েছে এবং কিছু কারুকার্য নেই, কিন্তু এখনো অনেক কিছু অক্ষত রয়েছে। এখানে প্রত্যেকটা প্যাগোডায় 4টা করে বুদ্ধ রয়েছে, এবং আমরা আছি 3য় নম্বর বুদ্ধ, সেখানে মাঝখান থেকে এসে এই যে সম্পূর্ণ প্যাগোডাটি পরিদর্শন করে আমরা যেদিকে প্রবেশ করেছিলাম সেই দিক দিয়ে এখন আবার চলে আসলাম। আমরা চলে এসেছি বাগানের আরও একটি টেম্পলে, এবং এই টেম্পলটির নাম আনন্দ টেম্পল। ভিতরে দণ্ডায়মান মানে দাঁড়ানো অবস্থায় আনন্দ স্থবিরের
প্রতিমূর্তি আছে। তবে কথিত আছে মানে বুদ্ধরূপে আনন্দই এখানে এসেছিল, মানে আমাদের আনন্দস্তূপে বুদ্ধের প্রধান শিষ্য আনন্দস্তূপের এখানে এসেছিল এবং মায়ানমারে ধর্ম প্রচার করেছিল। আনন্দ টেম্পলের ভিতরে প্রবেশ করব এখন। এই যে প্রবেশদ্বার, এবং প্রবেশদ্বারের দুপাশে অনেকগুলো শপ রয়েছে। প্রবেশ করছি আনন্দ বিহারের ভিতরে, আনন্দ টেম্পলের ভিতরে, এবং ঢুকে আপনি দাঁড়ানো অবস্থায় আনন্দমন্ত্রের একটি প্রতিমূর্তি দেখতে পারবেন। প্রবেশ করার সময় সত্যি অসাধারণ লাগে যে আনন্দ বুদ্ধটাকে দেখে। এবং শুধু দাঁড়ানো এই বুদ্ধ প্রতিবিম্ব না, আরও 3টা বুদ্ধ প্রতিবিম্ব রয়েছে পাশে, আমরা সেগুলো দেখব। এখান থেকে যদি ডান পাশে রাস্তাটা হয়ে ভিতরে যাই, তাহলে দেখেন প্রত্যেকটা খাঁচে অনেকগুলো বুদ্ধ প্রতিবিম্ব, এবং উপরেও দেখুন, উপরে অনেকগুলো বুদ্ধ প্রতিবিম্ব রয়েছে এখানে। এখন আমি বাম পাশে চলে এসেছি, এবং বাম পাশে চলে এসে আরও একটি দাঁড়ানো অবস্থায় আনন্দ স্থবিরের প্রতিমূর্তি বা আনন্দ বুদ্ধও বলতে পারেন। তবে এটার মুদ্রাটা ভিন্ন। প্রথম মুদ্রাটা একরকম ছিল, দ্বিতীয় মুদ্রাটা অন্যরকম। এবং সেটা পরে যদি আমি বাম পাশের রাস্তা ধরে আবার হেঁটে যাই, তাহলে আবার সেই খাঁচের মধ্যে অনেকগুলো বুদ্ধ প্রতিবিম্ব দেখবেন। এবং আর কিছু দূর পর, অর্থাৎ তৃতীয় পাশে গিয়ে আবারও একটি আনন্দ বুদ্ধ প্রতিবিম্ব দেখতে পারবেন। দেখুন এই মুদ্রাটা কিন্তু আবারও ভিন্ন। এবার যাব চতুর্থ দিকে। প্রত্যেক পাশে এরকম সুবিশাল প্রবেশদ্বার রয়েছে, এবং এটা চতুর্থ পাশে। এখানে দেখুন অন্য মুদ্রায় রয়েছে আনন্দ বুদ্ধ। এটা ছিলাম আমরা দেখুন আনন্দ টেম্পলে। ভূপিয়ার জাতি এটা, এবং হ্যাঁ একটা সত্য বুদ্ধ রয়েছে। আর পেছনে রয়েছে ইরাবতী নদী। এবং আপনি যদি বার্মা সব কিছু একটু বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে জেটি ঘাটে যে বুদ্ধের ধাতুটা নিয়ে যাওয়া হয়েছিল, এই যে পিছনের ইরাবতী নদী দিয়ে জাহাজ চলাচলের মাধ্যমে তখন আসলে ধাতুটা নিয়ে যাওয়া হয়েছিল, এবং যেই স্পটে রাখা হয়েছিল ধাতুটা, সেখানে একটি করে জাদি নির্মাণ করা হয়েছিল। আছি হচ্ছে বাগানে বিহারগুলো পরিদর্শন করছিলাম। আমি আছি এই মুহূর্তে ভূপিয়াতে, আর এটা একটা জাদি, এবং এটার পাশে একটা সত্যবুদ্ধ আছে, এবং পিছনে আছে ইরাবতী নদী। এবং আমার সাইডে যেখানে দেখছেন, আমার পিছনে যেটা আছে, এটা হচ্ছে ইরাবতী নদী। ইরাবতী নদীর ধার ধরেই কিন্তু বুদ্ধের চূড় ধাতুটা নিয়ে যাওয়া হয়েছিল, এবং যাওয়ার সময় যে সকল স্পটে দাঁড়িয়েছিল বা ধাতুটা রাখা হয়েছিল, সেই জায়গায় একটি করে জাদি আমার এমনটাই মনে হয়। কারণ আপনি একটা জিনিস কমন দেখবেন যে ইরাবতী নদীটা সব দিক দিয়ে দেখতে পাবেন, যেখানে জাদি রয়েছে সেখানে, এবং পাশে একটি সত্যবুদ্ধ রয়েছে। এই ভূপিয়াতে ঢুকে প্রথমে আপনি সত্যবুদ্ধের প্রতিমূর্তিটা দেখতে পাবেন।